ফিরিলাম বিরতির পর। দেখছেন চারটের চারদিক। আর এখন যে খবরে নজর রাখবো, ভাইরাল ভিডিওর আবহে রণক্ষেত্র সন্দেশখালী। কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের দেখিয়েছি, দেখুন আরো একবার বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির। ব্যারিকেড ভাঙলেন বিক্ষোভকারীরা। মিথ্যে মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করছে পুলিশ, এমনই অভিযোগ তুলে সন্দেশখালী থানার ঠিক সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। আর নেতৃত্বে ছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর ঘটনা দেখতেই পাচ্ছেন, সেই ছবি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। মিথ্যে মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করছে পুলিশ, এমনই অভিযোগ তুলে সন্দেশখালী থানার ঠিক সামনে এই বিক্ষোভ। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শুরুতেই এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো, এতটা উত্তপ্ত কেন হয়ে উঠলো পরিস্থিতি, কি জানতে পারছো? সঞ্জিত, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এখন কি পরিস্থিতি জানতে চাইবো। রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালী থানার ঠিক সামনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। কি কারণে বিক্ষোভ যারা দেখাচ্ছেন তাদের ঠিক কি দাবি? তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর, লাঠিপেটা, কি অভিযোগ তার বিরুদ্ধে? বিশেষ করে যে অভিযোগটা ছিল, মূলত আজকে সন্দেশখালীদের স্মারকলিপি দেওয়ার কথা ছিল বিজেপি নেতা কর্মী সমর্থকদের। সেখানে স্বয়ং বিজেপি প্রার্থী ছিল রেখা পাত্র, অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব। আজকে মূলত যে দাবি ছিল সন্দেশখালীতে, সেটা হচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশ তাদের হেনস্থা করছে, ভয় দেখাচ্ছে, এই দাবিতে স্মারকলিপি এবং বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে। কিন্তু সেই বিজেপির যে সন্দেশখালীতে যখন বিক্ষোভ শুরু হয়, তখন সন্দেশখালীর মূল গেট ভাঙার চেষ্টা করে বিশেষ করে নেতাকর্মী সমর্থকরা। তারপর পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। ঠিক তখনই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তারপরেই কিন্তু বিশেষ করে সন্দেশখালী থানার পুলিশ 7 জনকে অর্থাৎ ঢোকার অনুমতি দেয়। সেখানে রেখাপত্র, অর্চনা মজুমদার সহ একাধিক 7 জনের তারা স্মারকলিপি জমা দেওয়ার জন্য তারা আবেদন করেন। পাশাপাশি ঠিক উল্টো দিকে ঠিক 50 মিটার দূরে সেখানে বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে এবং দিলীপ মল্লিকের নেতৃত্বে তৃণমূলের একটি কর্মী বৈঠক ছিল। এই যখন জানতে পারে বিজেপি নেতা কর্মী সব, তারা রীতিমতো সেখানে যায়। সেখানে গিয়ে তাকে ঘেরাও করে রাখে, হেনস্থা, এমনকি ওই তৃণমূল নেতার পুলিশের সামনে এমনটাই অভিযোগ করেছে, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং কর্মী আক্রান্ত হয়। हमारा आंदोलनकारी माँ थे वो सागौरी दास, उनका बेटी की घर गई थे। उधर से टीएमसी की गुंडा और दिलीप मल्लिक, स्वीकार दास, बाबू मंडल और ये मंटू माइती, ये लोग जाके उठा के लाके गाड़ी पे रख के उनके धमका के 20,000 रुपया उनका हाथ पे पकड़ा दिया, देके उनसे गलत बाइट ले लिए। लेने के बाद हमारी फिर इधर जो जलिया खाली, उधर जाके 3 सदस्यों की घर पे हमला किया। एक रोहिंग्या जाके उनके घर पे आर्म्स लेके उनके घर पे हमला किया। पुलिस की ड्रेस पे जाके उन्होंने रेनकोट पहन के रात के अंधेरे में 2 बजे तक जाके उनकी घर की दरवाजा लात मार के तोड़ी। इसलिए हम लोग आए। तो यही आंदोलन पे थाने के सामने जब हमारी माँ बहन काजिर वहाँ पे सब इकट्ठा होके रह रहे थे, तो उनके अंदर ये दिलीप मल्लिक उनकी पूरा टीम लेके उसमें शामिल हो जाती है और माँ बहन के ऊपर बहुत गंदे गंदे गालियाँ देती है और इनके ऊपर हाथ लगाती है। तो इन माँ बहन बहुत गुस्से से उनको पकड़ के मारा पीटा। इसलिए उन्होंने भी हमारी नाम पे डॉक्टर अर्चना मजूमदार और हमारी नाम पे रेखा पात्र की नाम पे FIR दर्ज कर रही है। আমরা শুনলাম রেখা পাত্র যিনি এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন, তিনি কি বললেন তার অভিযোগ কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রেখা পাত্রের বক্তব্যে 3 জনের নাম উঠে আসছে। একদিকে তিনি দিলীপ মল্লিকের কথা উল্লেখ করলেন, সৈকত দাস এবং বাবু মণ্ডল। এই 3 জনের বিরুদ্ধে তিনি যে অভিযোগগুলো করছেন সেগুলো আরেকটু সবিস্তারে জানতে চাইবো। পাশাপাশি দিলীপ মল্লিকের বিরুদ্ধে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে ভিডিও করার অভিযোগ উঠেছে, কি জানতে পারছো?
দেখো একেবারে এই অভিযোগটা কিন্তু তারা দাবি করেছেন, বিশেষ করে ওখানকার দিলীপ মল্লিক, বিশেষ করে আরও বাবু মণ্ডল সহ 3 নেতার বিরুদ্ধে যে অভিযোগ, তাদের পরিকল্পনা করে বিশেষ করে বিজেপি নেতৃত্বকে, বিশেষ করে ওখানকার যা কর্মী সমর্থক আছে তাদের ভয় দেখানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগটা কিন্তু বিজেপি প্রার্থী রেখা পাত্র করেছেন। প্রশ্ন হচ্ছে আজকে মূলত যে স্মারকলিপি অর্থাৎ ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, এই বেছে বেছে রাতের অন্ধকারে পুলিশ কর্মীরা তাদের বাড়িতে হেনস্থা করছে, ভয় দেখাচ্ছে। কিন্তু ইতিমধ্যে তুমি জানো গঙ্গাধর পালের পুলিশের ভূমিকা নিয়েও তাহলে প্রশ্ন উঠেছে। এই সব খবর নিয়ে ফিরছি, তোমার কাছ থেকে আপডেট নেব, তুমি আমাদের সঙ্গে থাকো। 4টের 4 দিকে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর থাকছে এই খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাবার আগে সন্দেশখালীর খবরে নজর রেখেছিলাম। সন্দেশখালীর আরো একটি পর্যায় যেখানে প্রকাশ্যে এসেছে দ্বিতীয় স্টিং ভিডিও। আন্দোলন চালিয়ে যেতে 72 জন মহিলাকে টাকা 2000 টাকা করে দেওয়া হয়। ভিডিওতে ফের একবার বিস্ফোরক দাবি গঙ্গাধর কয়ালের এবং ভাইরাল ভিডিওতে অস্ত্র মজুদের কথাবার্তাও রয়েছে, দেখুন। মানে কম বলেছি আমি, ওটাই ঠিক আছে, ওটাই করুক। অন্তত প্রথম লোকসভাটা জেতাও, তারপরে পরে বিধানসভার ক্ষেত্রে আলাদা আলাদা আপনারা রয়েছেন, মানে তাহলে আমার একটু সুবিধে হয়ে যায়। আমার 30 হলো, 70 হলো, এটা গেল। এবার দাদা বলুন, আপনার আর্মস সাপোর্ট লাগবে মণিপুর আর কুড়াকাটি। সন্দেশখালী আমার লাগছে না। এখানে কি ধরনের আর্মস লাগে? পিস্তল, বোম, মানে লাগে কি ধরনের? আপনি তো এরিয়ার, মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে? পিস্তলই লাগবে বেশি। কটা পিস্তল লাগবে? ধরুন কুড়াকাটির জন্য 30 আর মণিপুরের 20, 50টা হলে ঠিক আছে। কুড়াকাটিতে 30 আর মণিপুরে 30। মণিপুরে 20। মণিপুরে 9 করে দিয়েছে। আমি চাইছি আমার একটু সরাসরি এসে আমার কাছে দিতে হবে না, সব হবে, কিন্তু চিন্তা করবেন না। আপনার যেটা দরকার সেটাও হবে, বাকি এদেরগুলো হবে। আমরা যাই দেখে দেবেন। কারণ দাদা গিরির কাছে অনেক কিছু পাঠাইছে, কিন্তু একটাও আমার কাছে পরিষেবা আসে অনেক কিছু। মানে ফোন মনে এখন পর্যন্ত পাঠিয়েছে প্রায় 14 থেকে। তাহলে আমি ফোন পেয়েছি, বুঝতে পারছেন, 14 থেকে। যেখানে শান্তনু ফোন পেয়েছে, আমি তো অবাক হয়ে গেলাম। শান্তনু 2টো পাইছে ফোন, ও 2টো পেয়েছে, আমাকে বলেছে শান্তনু। আর এই নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, নির্বাচনের আবহে একটা বিষয় তো মনেই আসছে তাহলে, যে এই যে আন্দোলন, আজকের যে বিক্ষোভ, পাশাপাশি পরপর 2টি ভাইরাল ভিডিও কিন্তু প্রকাশ্যে চলে এলো এবং গঙ্গাধর কয়াল তিনি যা বলছেন, তার বিরুদ্ধে যা অভিযোগ, তিনি আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রথম ভিডিওকে নিয়ে। সব মিলিয়ে তাহলে কি এটা বলা যেতে পারে যে নির্বাচনের আবহে ভোটের দিক থেকে নজর ঘোরাতেই আবার শিরোনামে সন্দেশখালী? দেখো একেবারে ঠিক বলা যায়, দ্বিতীয় ভিডিও যখন ভাইরাল হয়েছে গঙ্গাধর কয়ালের, যে সেই ভিডিও কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে যে ভিডিও ভাইরাল হয়েছে 47 মিনিটের 7 সেকেন্ডের ভিডিও, সেখানে যখন 72 জন মহিলার কথা বলা হয়েছে, সেই মহিলা যাদের নামের তালিকা লিস্ট দিয়ে, ফোন নাম্বার দিয়ে তাদেরকে সাদা খামে তাদের বাড়িতে টাকা পৌঁছিয়ে যেত। যেমন আমাদের ক্যামেরার সামনে, অর্থাৎ কলকাতার ক্যামেরার সামনে একজন ওখানকার গ্রামের মহিলা যারা প্রতিবাদী, এই স্বপ্ন প্রামাণ্য, তিনি কিন্তু দায়ে অভিযোগ করেছেন যে রাতের অন্ধকারে তাকে এবং খামে করে 1000 টাকা দিয়ে আসা হয়েছিল। এই আন্দোলন সংগঠিত করা, এই আন্দোলন দীর্ঘতর করা, এই আন্দোলনকে আরও বেশি নিয়ে যাওয়া, পাশাপাশি এই আগ্নেয়াস্ত্রের কথা বলছে, দ্বিতীয় ভিডিও ভাইরাল, রীতিমতো উত্তাল হয়েছে। আজকে যে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল, সেই স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো সন্দেশখালীতে যে বিক্ষোভ প্রতিবাদ করেছে, এর পিছনে কিন্তু সেই স্টিং ভিডিও, অর্থাৎ ভিডিও ভাইরাল হয়েছে গঙ্গাধর কয়ালের। তাহলে কি কোনো জায়গায়, একটা জায়গায় বিজেপি না বঙ্গ এবং রাজ্য, বিশেষ করে রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি, তারা কি সন্দেশখালী নিয়ে এই প্রশ্ন এবং এই উত্তর পাওয়ার অপেক্ষায় অবশ্যই আমরা থাকবো। পরবর্তী সময়ে আপডেট নেওয়ার জন্য তোমার কাছে আসবো, কিন্তু আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আর এই ভিডিও প্রসঙ্গে কি বলছেন দিলীপ ঘোষ, তার বক্তব্য আপনাদের শোনাবো। অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়।
তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তার কি বক্তব্য শুনুন এবার। আমরা বারবার বলছি যে সন্দেশখালীতে একটা পরিকল্পিত মিথ্যা ঘটনা। তারপর গঙ্গাধর কয়াল, যিনি সন্দেশখালী মণ্ডল 2-এর সভাপতি, প্রথম তার ভিডিও বার্তায় পরিষ্কার জানা গেল যে কোনো ধর্ষণের ঘটনা না ঘটা সত্ত্বেও মাত্র 2000 টাকা দিয়ে মহিলাদের মিথ্যা করে ধর্ষণের মামলা করতে বলা হয়েছে। এবং সর্বোপরি গতকাল যে আবার ভিডিও সামনে এসেছে সেখানে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে 72 জন মহিলাকে 2000 করে টাকা দেওয়া হয়েছে। সেখানে বলতে শোনা গেছে গঙ্গাধর কয়ালকে এর আগেও যে বাইরে থেকে অস্ত্র এসছে, বাইরে থেকে অর্থ এসছে, বাইরে থেকে মোবাইল এসছে। আর গতকাল তিনি পরিষ্কার বলছেন যে 50টা পিস্তল দরকার, 360 রাউন্ড গুলি দরকার, মদের জন্য খরচ দরকার, ভূত পিছু 5000 করে টাকা দরকার, এককালীন টাকা দরকার। অর্থাৎ সত্যকে চেপে রাখা যায়নি। সত্য বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বক্তব্য এবার শোনাবো আপনাদের। একটা ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন আবার? হ্যাঁ, ভিডিওটা সত্যতা আছে? হ্যাঁ, বলুন বলুন। দেখুন, একটা মিথ্যা ভিডিও, এটা একটা মিথ্যা ভিডিও। ভিডিওটা সত্যি, কিন্তু যে কথাগুলো বলেছিলাম সেগুলো কেটে কেটে এডিট করে এটা বিজেপির পক্ষে দিয়ে এটা খারাপ একটা জায়গায় নিয়ে যাচ্ছে এবং তৃণমূলে ষড়যন্ত্র করেছে। আমরা টেলিফোনে কথা বলেছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময় বাবু এই প্রসঙ্গে কি বলেছেন তার প্রতিক্রিয়া শুনুন একবার। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন এই কয়ালের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেন, কয়াল বিজেপিতে গেলেন, এবং বিজেপিতে যাওয়ার পরে তাকে শুভেন্দু অধিকারী ব্যবহার করলেন। তৃণমূলে থাকাকালীনও তাকেই ব্যবহার করতেন অস্ত্র শস্ত্র গোলা বারুদের কাজে। এখন তাকে ব্যবহার করা শুরু করলেন বিজেপির হয়ে এই কাজে। আসলে বিজেপি এবং তৃণমূল এই দুটো দল গোটা পশ্চিমবাংলাকে গুলি, বোমা, বন্দুক, বারুদের স্তূপের উপর দাঁড় করাতে চাইছে এবং যাবতীয় নীচতা, ইতরতা, অসভ্যতা তাকে রাজনীতির বিষয়। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আগামীকাল সোমবার চতুর্থ দফার ভোট, বাংলার 8টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে ভোটের প্রস্তুতির ছবিটা আপনাদের দেখাবো। 3টি কেন্দ্র থেকে রয়েছে আমাদের প্রতিনিধি, বহরমপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, পাশাপাশি কাটোয়া সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত, এবং আসানসোল সেখান থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি ইন্দ্রাণী, এবং সেই সঙ্গে রয়েছেন তার সঙ্গে তাসমিনা। সবার সঙ্গে কথা বলবো। শুরুতেই চলে যাব বহরমপুরে। প্রস্তুতির ছবি সেখানে কিরকম জানবো রিয়ার সঙ্গে। রিয়া, যান্ত্রিক কারণে তোমার কথা আমাদের কাছে পৌঁছচ্ছে না, অবশ্যই তোমার কাছে আসবো। চলে যাবো কাটোয়া, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, প্রস্তুতির ছবি তোমার কাছ থেকে জানবো। হ্যাঁ, একদমই মধুবন্তী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 270 নম্বর যে বিধানসভা আছে সেই বিধানসভার অন্তর্গত কাটোয়াতে ডিআরসিতে, অর্থাৎ যেখান থেকে ইভিএম যাবে এবং যেখানে জমা পড়বে ডিসিআরসিতে আমি রয়েছি। যেটা জানা যাচ্ছে যে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর, এই যে দুটো লোকসভা কেন্দ্র আছে, এই দুটো লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে বর্ধমান পূর্বের প্রায় 18 লক্ষ এবং বর্ধমান দুর্গাপুরের ভোটারের সংখ্যা হচ্ছে 13 লক্ষ। এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু 190 কোম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছেছেন এই দুই জেলায়, এবং তার সঙ্গে থাকছে ইন্সপেক্টর র্যাঙ্কের 59 জন অফিসার, এএসআই থাকছে 760 জন, এবং কনস্টেবল র্যাঙ্কের পদমর্যাদার যে কর্মীরা রয়েছে, পুলিশ কর্মীরা 7047 জন। এর পাশাপাশি রয়েছে 340টি মোবাইল ভ্যান যারা নাকা চেকিং করবে, তার সঙ্গে সঙ্গে থাকছে আরও অন্যান্য পুলিশ অফিসাররা। বলা যেতে পারে এই দুই জায়গা
বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র আছে সেই দুটো লোকসভা কেন্দ্রে যে নিরাপত্তার ব্যবস্থা, যারা ভোট কর্মীরা যাবেন ব্যালট বক্স নিয়ে, ব্যালট নিয়ে তাদেরকে কিন্তু এই ইভিএম মেশিন নিয়ে যারা যাবে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে একদমই প্রস্তুত। সকালবেলা থেকে আমরা যে ছবিটা দেখেছিলাম, সকাল 11টা থেকে কিন্তু ইতিমধ্যেই ইভিএম মেশিন ডিসপ্যাচ হতে শুরু করে দিয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কাটোয়া বিধানসভা কেন্দ্রে সব যে ডিসিআরসি থেকে ইভিএম প্রয়োজনীয় নথি নিয়ে ভোট কর্মী তারা কিন্তু পৌঁছতে শুরু করেছেন বিভিন্ন বুথে। আমরা কথা বলবো, আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী, কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে। ইন্দ্রাণী, এখানে ছবিটা ঠিক কিরকম, প্রস্তুতি কতটা তুঙ্গে দেখছো? দেখো, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং যে ডিসিআরসি যে সেন্টার, সেখান থেকে কিন্তু বিভিন্ন ভোট কর্মীরা তারা বুথের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইভিএম নিয়ে এবং দেখা যাচ্ছে যে বুথ কর্মী এবং ভোট কর্মী তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। তারা দেখে নিচ্ছেন যে শেষ মুহূর্তে কিভাবে সেই কাজ চলছে, কি প্রক্রিয়া চলছে, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যদি দেখি নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার দিকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এবং 1901টি কেন্দ্র রয়েছে, 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসন প্রত্যেকে কিন্তু প্রস্তুত রয়েছে এবং সতর্ক রয়েছে যাতে কোনো রকমের ঘটনা না ঘটে। তবে যেটা দেখা যাচ্ছে যে ডিসিআরসি সেন্টার, যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের যে ডিসিআরসি সেন্টার, সেখান থেকে কিন্তু তারা ভোট কর্মীরা তারা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইভিএম নিয়ে এবং সেখানে যে একটা ব্যস্ততা মধুমন্তী সেটা কিন্তু চোখে পড়ছিল, কারণ যে ছোটাছুটি শুরু হয়ে গেছিল সেখানে ভোট কর্মীরা তারা কিন্তু সকাল থেকে এসে লাইন দিয়েছিলেন এবং সেই মতো কাজ চলছিল। সেই প্রক্রিয়া যতটা এগোচ্ছিল ততই কিন্তু সেই ব্যস্ততা সেটা কিন্তু আরো তুঙ্গে উঠছিল। এবং যদি আমরা আসানসোলের দিকে নজর রাখি, আসানসোলে 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং এর আগে যে নির্বাচন হয়েছে সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর কিন্তু সামনে আসছিল। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এবং তুমি আমাদের সামনে তুলে ধরলে, আপাতত তোমাকে আমি সঙ্গে থাকতে বলবো আমাদের, কারণ আমি চলে যাব বহরমপুরে, কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। রিয়া, বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা এবং তারা যে ছবিটা দেখাচ্ছেন সব জায়গাতেই কিন্তু একই ছবি। ডিসিআরসি থেকে ইভিএম, প্রয়োজনীয় নথি, সমস্ত কিছু নিয়ে ভোট কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন বুথে পৌঁছতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। সকাল থেকেই সেই ছবিটা 8টি লোকসভা কেন্দ্রের যে সমস্ত এলাকায় রয়েছে এই প্রস্তুতির ছবি একটাই ধরা পড়ছে। সকাল থেকে ভোট কর্মীদের তৎপরতা দেখতে পাওয়া গিয়েছিল। ভোটের ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট নিয়ে নিরাপত্তার বেষ্টনীতে ভোট কেন্দ্রে গিয়েছেন তারা এবং ইভিএম ও ভিভিপ্যাট ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে ভোট কেন্দ্রে পৌঁছেছেন তারা। সেই ছবি বারবার উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সময় তাদের কাছ থেকে আপডেট নেব। 4টে আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন টিভি, রাত দিন 7 দিন।